রাতে আমার আপন ভাই আমাকে কলাবাগানে নিয়ে যেভাবে কাজ করল, ভাই আস্তে আস্তে দাও, ব্যথা পাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নূপুর আপু। আজকের গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে বাণী চলে আসবে। তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। সেদিন আমি হঠাৎ দেখতে পেলাম ভাই একজন সমী এমন একটি মুহূর্ত ভাগ করছে, যা গভীর এবং অনেকটা ব্যক্তিত্বকর দৃশ্য। দৃশ্যটা দেখেই আমার মন এলোমেলো হয়ে গেল, যেন আমার ভেতরে একটা ঝড় উঠল। কেন জানি না, কিন্তু আমার মনে এক অদ্ভুত ইচ্ছা জাগল, যদি ঈশান ভাইও আমার সঙ্গে এমন কোনো মুহূর্ত ভাগ করত। কিন্তু ঈশান ভাইয়া যেন একদম পাথরের মতো ছিল। তবে আমি ঠিক করেছিলাম, যা করার তা আমাকে নিজের থেকেই করতে হবে। রাতে যখন ঈশান ভাইয়া বাড়ি ফিরল, সে কোনো কথা না বলে সোজা তার ঘরে চলে গেল। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু পরে মনে হল তার সঙ্গে কথা বলার এটাই সুযোগ। আমি ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে গেলাম এবং ভেতরে ঢুকে তাকে ডাকলাম। সে অবাক হয়ে আমার দিকে ফিরে তাকাল। আমি দ্বিধা না করে তার কাছে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। প্রথমে একটু অপ্রস্তুত লাগছিল, কিন্তু আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এটা ছিল আমার জীবনে প্রথমবার যখন আমি কারো এত কাছে এলাম। সে আমাকে একবার থামানোর চেষ্টা করল এবং কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু আমি তার ঠোঁটে আমার হাত রেখে চুপ করিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সে উঠে দাঁড়াল এবং আমার হাত ধরে আমাকেও দাঁড় করাল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। তখন সে হেসে বলল, কি দেখছ? আমি মাথা নেড়ে তার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলাম। আমি হালকা মাথা নেড়ে বললাম, কিছু না, কেবল তোমাকে দেখছি ভাইয়া। তারপর বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার নাম পায়েল। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বড় বড় চোখ, লম্বা চুল এবং 20 বছর বয়সী এক তরুণী। আমি দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিলাম। গায়ের রং ছিল একদমই ফর্সা। জার্মানিতে আসার পর ভাইয়ের বন্ধু ঈশানকে দেখে আমার মনে অন্যরকম অনুভূতি হয়। ঈশান প্রায় 25 বছরের এক সুদর্শন যুবক। তার লম্বা গড়ন, শ্যামলা রং এবং ঈশান ভাইয়ের স্বভাব আমাকে আকৃষ্ট করেছিল। আমি একটি ছোট শহর থেকে পড়াশোনার উদ্দেশ্যে জার্মানিতে এসেছি। আমি এখানে আমার বড় ভাইয়ের সাথে একটি অ্যাপার্টমেন্টে থাকি। অ্যাপার্টমেন্টটি বেশ বড়। আমার ভাই এখানে প্রায় 5 বছর ধরে থাকে। তার একজন ঘনিষ্ঠ বন্ধু ঈশান তার সাথেই এই ফ্ল্যাটে থাকে এবং গত 4 বছর ধরে এখানে আছে। আমি জার্মানিতে আসার আগে পাকিস্তানের একটি কলেজে পড়াশোনা করতাম। আমার ক্লাসমেটরা প্রায় আমার প্রতি আগ্রহ দেখাত, কিন্তু আমি কখনোই তাদের গুরুত্ব দেইনি। এক পর্যায়ে আমার পরিবারের ইচ্ছায় আমি জার্মানিতে পড়ার সুযোগ পেয়ে এখানে চলে আসি। আমার বাড়ির লোকেরা শর্ত দিয়েছিল, আমি একা থাকব না, ভাইয়ের সাথেই থাকতে হবে। ঈশান ভাইয়া খুব গম্ভীর স্বভাবের ছিল। সে কখনোই আমার প্রতি অযথা আগ্রহ দেখাত না, এমনকি প্রয়োজন ছাড়া সে আমার সাথে কথা বলত না। আমার ভাই যখন বাড়িতে থাকত না, তখন সে বাইরে চলে যেত। এভাবে সে সবসময় একটা দূরত্ব বজায় রাখত। আমি তার সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে সবসময় আমাকে এড়িয়ে চলত। তার এই আচরণ আমাকে আরও বেশি আকৃষ্ট করত। তার সংযমী এবং মার্জিত স্বভাবের কারণে আমি ক্রমেই তার প্রতি দুর্বল হয়ে পড়ি।
একদিন আমার ভাই একটি অফিসিয়াল ট্যুরে বাইরে যায়। বাড়িতে তখন আমি এবং ঈশান ভাইয়া একাই ছিলাম। সেই দিন ঈশান আমার সাথে কিছু সময় কাটাতে রাজি হয়। আমরা গল্প করতে শুরু করি। তার ভদ্রতা এবং সহজ সরল স্বভাব আমাকে মুগ্ধ করে। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা একসময় অন্যরকম একটি সম্পর্কের রূপ নেয়। আমি তাকে মন থেকে চাওয়ার অনুভূতি দিনে দিনে বেড়েই চলেছিল। তবে মনের সব সময় একটা ভয় কাজ করত। যদি আমি কখনো তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আর সে আমার ভাইকে বিশ্বাসটা জানিয়ে দেয়, তবুও আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, কিন্তু প্রতিবারই হতাশা নিয়ে ফিরতে হতো। সে ছিল খুবই ভদ্র এবং ভালো স্বভাবের একজন মানুষ। আজাদ পরিবেশে থেকেও সে সব রকম খারাপ অভ্যাস থেকে দূরে ছিল। অন্যদিকে আমার ভাই মাঝে মাঝে ছুটির দিনে বন্ধুদের সঙ্গে পার্টি বা ক্লাবে যেত। ফিরলে তার পোশাকে এবং কথায় অ্যালকোহলের গন্ধ পাওয়া যেত। কিন্তু সেই ছেলেটি এসব থেকে সম্পূর্ণ দূরে থাকত। এটাই হয়তো আমাকে তার প্রতি গভীরভাবে আকৃষ্ট করেছিল। একদিন ঈশানের শরীর খারাপ ছিল। সেদিন সে সারাদিন বাড়িতেই ছিল। আমার ভাই তখন অফিসে। আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এলাম এবং ওর জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে গেলাম। চায়ের কাপটা নিয়ে এসে চুপচাপ বসে চা খাচ্ছিল। আমি ওর পাশে একটা চেয়ারে বসে গল্প করার চেষ্টা করলাম। ও মাঝে মাঝে উত্তর দিত, আবার কখনো চুপ থাকত। ওর নির্লিপ্ততায় বুঝতে পারছিলাম সে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। কিন্তু আমি নাছোড়বান্দা। মন স্থির করলাম, দেখি ও আমাকে আর কতক্ষণ এড়িয়ে চলে। গল্প করার এক পর্যায়ে আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এত এড়িয়ে চলো কেন? তখন ঈশান ধীরে ধীরে বলল, তুমি আমার প্রিয় বন্ধুর বোন, তাই আমি কখনো এমন কিছু করতে চাই না যাতে সে আমার ওপর থেকে বিশ্বাস হারায়। ওর এই উত্তর আমাকে স্তব্ধ করে দিল। ঈশান বলল, বন্ধুর বোন আমার নিজের বোনের মতো। তার কথাটি শুনে আমি মৃদু হাসলাম এবং বললাম, বন্ধুর বোন কি বন্ধু হতে পারে না? আমার এই প্রশ্নে সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর আমি তাকে সরাসরি বললাম, আমি তোমাকে পছন্দ করি, আর আমি তোমাকে জয় করেই ছাড়ব। ঈশান তখন শান্ত গলায় বলল, পায়েল, এটা ঠিক নয়। যদি তোমার ভাই জানতে পারে তবে সে তোমাকে কিছু বলবে না। কিন্তু আমার ওপর পুরো দোষ চাপাবে। আমি চাই না আমাদের বন্ধুত্বের মাঝে কোনো ঝামেলা আসুক। আমি হেসে বললাম, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। এটা আমার ব্যাপার, আমি দেখব কিভাবে সমাধান করব। তার এ ধরনের কথাবার্তা আমাকে একটু সাহস জোগাল। মনে হলো তার মনে কোথাও একটা কোমল অনুভূতি রয়েছে, আর আমি সেখানে পৌঁছনোর চেষ্টা করতে পারি। এরপর সময় কেটে যেতে লাগল। 2 সপ্তাহে লক্ষ্যে বিশেষ কোনো অগ্রগতি হল না। এদিকে আমার ভাই রাতে একটি নতুন চাকরি শুরু করল, যেখানে আগের চেয়ে বেশি বেতন পেত। আমি তাকে বললাম, তুমি এই চাকরি নিও না, রাতে বাড়িতে আমি একা থাকব। ভাই বলল, তুমি একা কেন? ঈশান তো বাড়িতেই থাকবে। ঈশান তখন আমাদের সঙ্গে বসেছিল। আমি ভাইকে বললাম, ঈশান এমনভাবে থাকে যেন বাড়িতে কেউ নেই। তুমি যখন থাকো তখন আমার একাকিত্ব লাগে না, তোমার সঙ্গে কথা বলে সময় কেটে যায়। ভাই হাসল এবং বলল, তাহলে তোমাদের মধ্যে ভালো করে বন্ধুত্ব গড়ে তোলো। ঈশান তো ভালো ছেলে। আমার ভাইয়ের কথা শুনে মনে হলো পরিস্থিতি ধীরে ধীরে আমার পক্ষে এগোচ্ছে, আর আমি ধৈর্য ধরে অপেক্ষা করলাম যে একদিন ঈশান তার হৃদয়ের দরজা খুলে দেবে। আমি বললাম, ভাই আপনি থাকেন না, আর ঈশান তো আমার সঙ্গে কথা বলতেও ভয় পায়। আমার কথা শুনে ভাই হেসে বলল, কেন ঈশান, পায়েল তোমার অভিযোগ করছে, ব্যাপারটা কি?
ঈশান একবার আমার ভাইয়ের দিকে, তারপর আমার দিকে তাকিয়ে আবার নিজের ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিল। আমি বললাম, ও এমনভাবে আমাকে এড়িয়ে চলে যেন আমি ওকে খেয়ে ফেলব। ও আমার সঙ্গে কথাই বলে না, আর আপনি বলেন আমি একাকিত্ব অনুভব করব না? তারপর যোগ করলাম, ভাই, আপনি যখন বাড়িতে থাকেন না আর ঈশান আসে, তখন আপনাকে না পেয়ে সেও বাইরে বেরিয়ে যায়। আমি মনে করি আপনি যদি রাতের শিফটে কাজ শুরু করেন, তবে ঈশান হয়তো বাড়িতে আসাই বন্ধ করে দেবে। আমার কথা শুনে ভাই আবার হেসে উঠল। সে বলল, তোমাদের দুজনের ওপর আমার বিশ্বাস আছে। আমি নিশ্চিত আমার অনুপস্থিতিতে পায়েলোর একাকিত্ব আর থাকবে না। ভাইয়ের কথা শুনে ঈশান একটু অস্বস্তিতে পড়ল। সে বলতে শুরু করল, আসলে ব্যাপারটা হলো ভাই। তার কথার মাঝখানেই হেসে বলল, ঠিক আছে, এই আলোচনা এখানেই শেষ। পায়েল, যাও আমাদের জন্য চা নিয়ে এসো। আমি চা বানানোর জন্য উঠে গেলাম। যখন ফিরে এলাম, তখন দেখলাম ঘরের পরিবেশ বদলে গেছে। ঈশান আর আমার ভাই একে অপরের সঙ্গে হাসি তামাশা করছে। আমি ট্রেতে চা নিয়ে ঘরে ঢুকলাম এবং তাদের হাসতে দেখে বললাম, এত হাসির কারণ কি? ঈশান একটু মৃদু হেসে বলল, কিছু না, ছোটখাট মজার কথা হচ্ছিল। আমি চা পরিবেশন করতে করতে ভাবছিলাম, ঈশান কেন এত দূরত্ব বজায় রাখে? তবে তার আচরণে কোথাও একটা লুকানো অনুভূতি যেন ধরা দিচ্ছিল, যা আমার হৃদয়ে নতুন আশার সঞ্চার করল। ভাই বলছিল, ঈশানের অফিসে এক আফ্রিকান মেয়ে ওকে খুব পাত্তা দিচ্ছে। মেয়েটার কাছে পাসপোর্টও আছে। আমি ওকে বলেছি, ভালো সুযোগ, বিয়ে করে নাও। কিন্তু ঈশান একেবারে রাজি নয়। আমি মজা করে বললাম, তুমি না করো তাহলে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। তবুও মানল না। ভাইয়ের কথা শুনে আমি হেসে বললাম, ঈশানের জন্য নয় ভাই, আপনার জন্য ঠিক আছে, আপনি বিয়ে করে নিন। আমার কথা শুনে সবাই হেসে উঠল, আর আমরা চা খেতে খেতে গল্প করছিলাম। এই সময় আমি খেয়াল করলাম, ঈশান মাঝে মাঝে কথা বলতে বলতে চুপি চুপি আমার দিকে তাকিয়ে থাকে। যখন আমার চোখের সঙ্গে তার চোখ মেলে, তখন সে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেয়। তার এই আচরণ আমার মনকে এক ধরনের আনন্দে ভরিয়ে দিল। মনে হলো তার ভেতরেও কিছু অনুভূতি রয়েছে, যা প্রকাশ করার জন্য সে লজ্জা পাচ্ছে। অবশেষে আমার মনে হচ্ছিল আমি সফলতার পথে। এই প্রথমবার ঈশান আমাকে সরাসরি তাকিয়ে দেখছিল। এর আগে সে যখনই কথা বলতো, তার দৃষ্টি সবসময় নিচের দিকে থাকত। ভাই বলল, কাল থেকে তুমি অফিসে যাওয়ার সময় পায়েলকে কলেজে নামিয়ে দিয়ে যেও, আর ফিরতি পথে পায়েল নিজেই লোকাল ট্রান্সপোর্টে আসবে। আমি রাতে ডিউটিতে থাকব। তোমাদের দুজনের কাছ থেকে কোনো অভিযোগ যেন না আসে। আর পায়েল, তুমি ঈশানকে বেশি জ্বালিও না, না হলে কিন্তু তোমার খবর আছে। পরের দিন সকালে নাস্তার পর ঈশান যখন অফিসে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি তার গাড়ির সামনের দরজা খুলে বসে পড়লাম। সে কিছু না বলে একবার আমার দিকে তাকালো, তারপর গাড়ি চালাতে শুরু করল। সে পুরো সময়টাই চুপ ছিল। আমি কথা শুরু করলাম, ঈশান ভাইয়া, তুমি যত দূরে যেতে চাও আমি ততই তোমার কাছে আসব। আমি আগেও বলেছি, আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে পেতেই হবে। সে আমার সব কথা চুপচাপ শুনে গাড়ি চালিয়ে গেল। কলেজের সামনে আমাকে নামিয়ে দিয়ে কোনো কথা না বলেই চলে গেল। বিকেলে যখন বাড়ি ফিরলাম, ভাই তখন ঘুমাচ্ছিল। আমি কাপড় মেশিনে দিয়ে ধুতে লাগলাম এবং টিভি চালিয়ে দেখতে বসলাম। সন্ধ্যায় ঈশান বাড়ি ফিরলে আমি তার জন্য চা তৈরি করলাম। এ সময় ভাইও ঘুম থেকে উঠে জবের জন্য তৈরি হচ্ছিল। আমি ভাইকে জিজ্ঞেস করলাম, আজ রাতে রাতের খাবারের পরিকল্পনা নিয়ে। আমি ভাইকে জিজ্ঞেস করলাম, আজ রাতে কি খাবার হবে? ভাই বলল, আমি তো ডিউটিতে যাচ্ছি। যতদিন রাতের শিফটে কাজ করব, ততদিন তোমরা বাইরে থেকে কিছু খেয়ে নাও। ভাই ডিউটিতে চলে যাওয়ার পর আমি টিভি দেখতে থাকলাম। ঈশান নিজের ল্যাপটপ নিয়ে তার ঘরে ঢুকে পড়ল। রাত 9টা নাগাদ আমি ঈশানের ঘরের দরজা ঠেলে বললাম, আজকে তুমি অনশন শুরু করেছ।
যদি করো তাহলে আমার কি দোষ? তুমি না খাও, কিন্তু আমাকে তো খেতে দাও। আমার কথা শুনে ঈশান হেসে উঠল। ল্যাপটপ সাইড রেখে উঠে বলল, ঠিক আছে, তুমি আধা ঘন্টা অপেক্ষা করো, আমি বাইরে থেকে কিছু নিয়ে আসি। আমি বললাম, না, কিছু আনতে হবে না, আমিও তোমার সঙ্গে যাব, আমরা বাইরে থেকেই খাব। আমার কথা শুনে সে আমার দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে চলো। আমি বললাম, তাহলে একটু দাঁড়াও, আমি পোশাক চেঞ্জ করে আসি। সে হাসতে হাসতে বলল, কেন, এমনি এমনি তো সুন্দর লাগছে। আমি হেসে বললাম, যদি তুমি মনে করো সুন্দর লাগছি তাহলে এমনিই চলি, আর যদি না লাগে তাহলে অন্য পোশাক পরে আসি। সে কোনো উত্তর না দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আমি তার পেছন পেছন বাইরে বেরোলাম এবং গাড়িতে উঠে পড়লাম। ঈশান গাড়ি চালাতে লাগল। কিছুক্ষণ পর একটি রেস্তোরাঁর সামনে গাড়ি থামাল। নিজে গাড়ি থেকে নেমে দরজা খুলল এবং আমাকে ভেতরে যাওয়ার ইঙ্গিত দিল। ঈশান বার্গার আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে ফিরে এলো। আমি বললাম, খাবার নিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই, চলো কাছেই কোনো পার্কে যাই, সেখানেই বসে খাওয়া যাবে। আমার কথা শুনে ঈশান কিছু না বলে গাড়ি চালাতে শুরু করল। কয়েক মিনিট পর একটি পার্কের সামনেই গাড়ি থামিয়ে দিল। আমরা দুজন একটি বেঞ্চে বসে খাবার খেতে শুরু করলাম। তবে পুরো সময়টাতে ঈশান খুবই চুপচাপ ছিল। খাওয়া শেষে আমরা বাড়ি ফিরে এলাম। পরের দিন সন্ধ্যায় ভাই যখন ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আমি বললাম, ভাই, আজ তুমি ডিউটিতে যেও না। ভাই অবাক হয়ে বলল, কেন, সব ঠিক তো? আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, সব ঠিক আছে, আসলে আজ বাইরে যাওয়ার ইচ্ছা করছে। যখন থেকে জার্মানিতে এসেছি তোমার সঙ্গে একবারও কোথাও ঘুরতে যাইনি। আমার ভাই আমাকে বলল, তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারবো না, তুমি চাইলে ঈশানের সাথে যেতে পারো, সে তোমাকে নিয়ে যাবে। ভাইয়ের কথা শুনে আমি খুশি হলাম, কারণ আমার পরিকল্পনা সফল হয়েছিল। ভাই বেরিয়ে গেল আর আমি চটপট উঠে পড়লাম। আমি নীল জিন্স আর সাদা শার্ট পরে নিলাম, হালকা মেকআপ করলাম এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সবকিছু একদম ফিটফাট লাগছিল। আমাকে তখন অসাধারণ সুন্দর লাগছিল। জার্মানিতে আসার পর এই প্রথমবার মেকআপ করলাম। এরপর আমি ঈশানের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে সে এলো। দরজা খুলতেই সে আমাকে দেখল এবং এক মুহূর্তের জন্য থমকে গেল, তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। আমি দরজা বন্ধ করে তার জন্য চা বানাতে গেলাম। চা শেষে আমি বললাম, ঈশান, আজ একটু বাইরে ঘুরতে যাই। সে আমার দিকে না তাকিয়ে বলল, ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবে, সেখানে গিয়ে কোনো আজেবাজে আচরণ করো না। এই বলে সে প্রস্তুত হতে চলে গেল। রাত তখন প্রায় ৯টা। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলাম। আমরা জার্মানির একটি বড় ক্লাবের সামনে পৌঁছালাম। সেখানে গাড়ি পার্ক করে আমরা ভেতরে প্রবেশ করলাম। ক্লাবের ভেতরে ঢুকতেই তীব্র মিউজিকের শব্দ কানে এলো। ইংলিশ মিউজিক বেজে চলেছে আর রঙিন আলো ছেলেমেয়েরা নাচছে। ঈশান আমাকে নিয়ে পাশে একটি টেবিলে বসল। আমি ছেলেমেয়েদের নাচ দেখতে লাগলাম এবং মনে মনে ভাবলাম, আমিও যদি ঈশানের সাথে নাচতে পারতাম। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আমি ঈশানকে বললাম, এখানে বসেই থাকব না কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব? সে বলল, তুমি বসো, আমি কিছু নিয়ে আসছি। আমি মনে মনে ভাবছিলাম, অন্যদের মতো আমিও নাচতে চাই, কিন্তু ঈশানের উপস্থিতির কারণে কিছু বলতে পারছিলাম না। অবশেষে সাহস করে বললাম, ঈশান, চলো না আমরা দুজন একটু নাচ করি। সে কড়া গলায় বলল, না, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ, আমি এই কারণেই তোমাকে আনতে চাইনি। আমি বললাম, এখন তো এসে গেছি, একটু নাচ করলেই হয়। সে বলল, না, আমি পারব না। আমি জবাব দিলাম, তাহলে ঠিক আছে, আমি একাই নাচতে চলে যাই। ঈশান বলল, যাও। আমি উঠে পড়লাম এবং অন্য ছেলেমেয়েদের সাথে নাচতে শুরু করলাম। মনে হচ্ছিল যেন এক অন্যরকম প্রশালতি পাচ্ছি। নাচ চলাকালীন হঠাৎ একটি ছেলে আমার কাছে এসে আমাকে তার সাথে নাচার আমন্ত্রণ জানাল।
আমি সেই প্রস্তাব গ্রহণ করলাম এবং তার সাথে নাচতে লাগলাম। কিন্তু নাচের মাঝেই ছেলেটি আচমকা আমাকে স্পর্শ করার চেষ্টা করতে লাগল। এক দুবার আমি তার হাত সরিয়ে দিলাম, কিন্তু সে থামল না। তখন আমি নাচ ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিলাম। যখন ফিরে আসছিলাম, ছেলেটি আমার হাত ধরে ফেলল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। হতাশ হয়ে আমি ঈশানের দিকে তাকালাম। ঈশান আমাকে এই অবস্থায় দেখে উঠে এলো, ছেলেটিকে সরে যেতে বলল এবং আমাকে ধরে টেবিলের কাছে নিয়ে গেল। টেবিলে বসতেই ঈশান আমার উপর বিরক্তি প্রকাশ করল, কিন্তু আমি কিছু বললাম না। ঈশান আমাকে ধরে গাড়ির কাছে নিয়ে এলো, গাড়িতে বসাল এবং দ্রুত গাড়ি চালানো শুরু করল। পরের দিন সকালে প্রায় ৯টা নাগাদ আমি ঘুম থেকে উঠলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখলাম ভাই এবং ঈশান একসাথে বসে গল্প করছে। আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই ঈশান সবকিছু ভাইকে জানিয়ে দিয়েছে, আর এখন হয়তো ভাই আমার টিকিট কেটে আমাকে ফিরে যেতে বলবেন। আমি নিজের চিন্তাগুলো সামলে বাইরে এলাম এবং বললাম, শুভ সকাল ভাই এবং ঈশান। ভাই আমাকে দেখে মজা করে বলল, শুভ সকাল রাজকুমারী, আমরা তো সকালের চায়ের জন্য অপেক্ষা করছি। আমি কিছুটা বিব্রত হয়ে বললাম, আসছি চা বানিয়ে, এবং রান্নাঘরে চলে গেলাম। চা বানিয়ে নিয়ে এসে তাদের সাথে বসে পড়লাম। আমার মনে হচ্ছিল ভাই যে কোনো সময় আমাকে বকাঝকা করা শুরু করবে, কিন্তু তেমন কিছুই ঘটল না। চা খেয়ে ভাই নিজের রুমে গিয়ে শুতে গেল।